অনলাইন লাইভ ক্লাসে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আমার 12তম লেকচার। আজকে যে সকল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো অধ্যায় 8-এর ফিজিক্যাল স্টোরেজ মিডিয়ার তালিকা উপস্থাপনকরণ, ডাটাবেজের জন্য ব্যবহৃত স্টোরেজ ডিভাইসসমূহের হাইরার্কি বর্ণনাকরণ, রেইড সংজ্ঞায়িতকরণ, রেইডের বিভিন্ন লেভেল বর্ণনাকরণ, সঠিক রেইড লেভেল নির্বাচন কৌশল বর্ণনাকরণ। এই লেকচার শেষে তোমরা উপরোক্ত টপিকগুলোর উপরে সুস্পষ্ট ধারণা লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। প্রথমেই ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া কি? কম্পিউটারাইজ ডাটাবেজ তৈরির উদ্দেশ্যে ডাটাসমূহ বাস্তবে যেখানে জমা করা হয় তাকে ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া বলে। ডাটা মূলত ফাইল আকারে ম্যাগনেটিক ডিস্কে জমা থাকে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার পরবর্তীতে প্রয়োজন অনুসারে এই ডাটাসমূহ পুনরুদ্ধার, আপডেট ও প্রসেস করে থাকে। ফিজিক্যাল মিডিয়া সমূহের তালিকা। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ডাটা স্টোরেজ বিদ্যমান। এই স্টোরেজ মিডিয়াগুলোকে ডাটা অ্যাক্সেসের গতি, প্রতি ইউনিট ডাটা স্টোরেজের ব্যয় এবং স্টোরেজ সমূহের নির্ভরযোগ্যতা অনুসারে শ্রেণীবদ্ধ করা হয়। অ্যাভেলেবল মিডিয়াগুলো নিম্নরূপ, অর্থাৎ একটি কম্পিউটার সিস্টেমে যে সকল স্টোরেজ মিডিয়াগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে তালিকা আকারে দেখানো হলো। ক্যাশ মেমোরি, মেইন মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ, অপটিক্যাল স্টোরেজ, ট্যাব স্টোরেজ। ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি সবচেয়ে দ্রুত ও ব্যয়বহুল সেমিকন্ডাক্টর স্টোরেজ ডিভাইস। এটি তুলনামূলকভাবে ছোট, র্যাম ও প্রসেসরের মধ্যবর্তী স্থানে অবস্থান করে এবং কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ এটি ম্যানুয়ালি পরিচালিত হয় না, কম্পিউটারের হার্ডওয়্যার দ্বারা পরিচালিত হয়। ডাটাবেজ ডিজাইনাররা ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম ডিজাইন করার সময় ক্যাশ মেমোরির ক্ষমতা বিবেচনা করে থাকে। এটি ভোলাটাইল, তাই বিদ্যুৎ ব্যর্থতা বা সিস্টেম ক্র্যাশ হলে এর ডাটা মুছে যায়। বিদ্যুৎ ব্যর্থতা বলতে ইলেকট্রিসিটি যদি ফল করে এবং সিস্টেম যদি ক্র্যাশ করে কম্পিউটার সিস্টেম, তাহলে এর ডাটা মুছে যায়। মেইন মেমোরি। ডাটা প্রসেসের সময় ব্যবহৃত স্টোরেজ মিডিয়াকে মেইন মেমোরি বলে। অর্থাৎ যখন কোনো একটি কাজ কম্পিউটার দ্বারা সম্পাদন করা হয় তখন হার্ড ডিস্ক থেকে মেইন মেমোরিতে ডাটা লোড করা হয় এবং র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মূলত মেইন মেমোরি। এটি সেমিকন্ডাক্টর স্টোরেজ ডিভাইস যা পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে কয়েক গিগাবাইট এবং লার্জ সার্ভার সিস্টেমের ক্ষেত্রে কয়েকশো গিগাবাইট হয়ে থাকে। মেইন মেমোরি তুলনামূলক খুবই ছোট এবং ব্যয়বহুল স্টোরেজ। এটি ভোলাটাইল হওয়ায় বিদ্যুৎ ব্যর্থতা বা সিস্টেম ক্র্যাশ হলে এর ডাটা মুছে যায়। এখানে মূলত ক্যাশের অবস্থানটি দেখানো হলো। এটা একটা কম্পিউটার সিস্টেমের অভ্যন্তরের ব্লকগুলো দেখানো হয়েছে। এটা হলো প্রসেসরের চিপ, এটা হলো হার্ড ডিস্ক, এটা র্যাম। এইখানে লক্ষণীয় যে প্রসেসরের ইন্টারনালি ক্যাশ মেমোরি L1 রয়েছে এবং র্যাম এবং প্রসেসরের মাঝামাঝি ক্যাশ লেভেল 2 এবং আরেকটি হলো ক্যাশ লেভেল 3। বর্তমানে ক্যাশ লেভেল 3 পর্যন্ত ক্যাশ মেমোরি রয়েছে। এ হলো ক্যাশ মেমোরির অবস্থান। এটা ডান দিকে গেলে অর্থাৎ ক্যাশ লেভেল 1-এর স্পিড বেশি, ক্যাশ লেভেল 2-এর স্পিড, তারপরে ক্যাশ লেভেল 3-এর স্পিড তুলনামূলক কম এবং র্যামের স্পিড ক্যাশ লেভেল মেমোরি থেকে কম এবং হার্ড ডিস্কের স্পিড র্যামের থেকেও কম। ফ্ল্যাশ মেমোরি। মেইন মেমোরি থেকে ফ্ল্যাশ মেমোরির পার্থক্য হলো পাওয়ার অফ হয়ে গেলেও এর মধ্যকার ডাটা নষ্ট হয় না।
অর্থাৎ ফ্ল্যাশ মেমোরি মেইন মেমোরির মতোই, তবে মূল পার্থক্যটি হলো এর ডাটা নষ্ট হয় না। এটি নন ভোলাটাইল। দুই ধরনের ফ্ল্যাশ মেমোরি রয়েছে, ন্যান্ড এবং নর ফ্ল্যাশ। এর মধ্যে ন্যান্ড ফ্ল্যাশ তুলনামূলক বেশি জনপ্রিয় এবং স্টোরেজ ক্ষমতা বেশি। কম্পিউটার, ক্যামেরা, সঙ্গীত প্লেয়ার এবং সেল ফোনে ক্রমবর্ধমানভাবে ডাটা সঞ্চয় করার জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফ্ল্যাশ মেমোরিও মূল মেমোরির মতো সেমিকন্ডাক্টর ডিভাইস, তবে তুলনামূলক প্রতি বাইটের খরচ কম, অর্থাৎ র্যামের চেয়ে ফ্ল্যাশ মেমোরি খরচ অনেক কম। ইউএসবি কি বা পেন ড্রাইভ, অর্থাৎ পেন ড্রাইভকে ইউএসবি কিও বলা হয়, মূলত ফ্ল্যাশ মেমোরি যা ব্যাপকভাবে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার হয় এবং যা কম্পিউটারের ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্টে প্লাগ ইন করা হয়। ইউএসবি কি বা পেন ড্রাইভ কম্পিউটার সিস্টেমের মধ্যে ডাটা পরিবহনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে, যা ফ্লপি ডিস্ক আগের দিনগুলোতে এই ভূমিকা পালন করেছিল, তবে তাদের সীমিত ক্ষমতা তাদেরকে বর্তমানে অচল করে দিয়েছে। অর্থাৎ ফ্লপি ডিস্ক ড্রাইভের ডাটা ক্যাপাসিটি অনেক কম ছিল, সাধারণত 1.4 মেগা অথবা 2 মেগা এরকম ছিল। মাঝারি পরিমাণে ডাটা সংরক্ষণের জন্য ফ্ল্যাশ মেমোরি ক্রমবর্ধমানভাবে সেমিকন্ডাক্টর ডিস্কের পরিবর্তে ব্যবহৃত হয়। অর্থাৎ যে সকল জায়গায় ম্যাগনেটিক ডিস্কের পরিবর্তে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়, সেই জাতীয় ডিস্ক ড্রাইভগুলোকে বলা হয় সলিড স্টেট ড্রাইভ। অর্থাৎ ম্যাগনেটিক ডিস্কের পরিবর্তে যদি ফ্ল্যাশ ড্রাইভ, যাকে সলিড স্টেট ড্রাইভ বলা হচ্ছে, সেটা ব্যবহার করা হয় এবং এটার ক্যাপাসিটি মাঝারি পর্যায়ের, অর্থাৎ ম্যাগনেটিক ডিস্কের সাধারণত ক্যাপাসিটি অনেক বেশি থাকে। যদি এরকম হয় যে কোনো একটা জায়গাতে ম্যাগনেটিক ডিস্ক মাঝারি পর্যায়ের সাইজের হয়, সেই ক্ষেত্রে তার পরিবর্তে ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করা যায় এবং তাকে সলিড স্টেট ড্রাইভ বলা হয়। 2009 সালের দিকে একটি 64 জিবি সলিড স্টেট ড্রাইভের দাম ছিল $200 কম এবং সক্ষমতা ছিল 160 গিগাবাইট পর্যন্ত। বর্তমানে ফ্ল্যাশ মেমোরি ডাটা ক্যাশ করে কর্মক্ষমতা উন্নয়ন করতে সার্ভার সিস্টেমগুলোতে ব্যবহার করা হচ্ছে। ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ দীর্ঘমেয়াদী ডাটা সংরক্ষণের প্রধান মাধ্যমটি ম্যাগনেটিক ডিস্ক। সাধারণত পুরো ডাটাবেসটি ম্যাগনেটিক ডিস্কে সঞ্চিত থাকে। কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভই মূলত এক প্রকারের ম্যাগনেটিক ডিস্ক। কম্পিউটার সিস্টেম প্রসেসিংয়ের জন্য ডিস্ক থেকে ডাটা মেইন মেমোরিতে স্থানান্তরিত করে এবং নির্ধারিত ক্রিয়াকলাপ সম্পাদন করার পরে সংশোধিত ডাটা পুনরায় আবার ম্যাগনেটিক ডিস্কে ফেরত পাঠায়। 2009 সাল পর্যন্ত ম্যাগনেটিক ডিস্কসমূহের আকার 80 গিগাবাইট থেকে 1.5 টেরাবাইট এবং 1 টেরাবাইট ডিস্কের দাম ছিল প্রায় $100। ডিস্কের সক্ষমতা প্রতি বছর প্রায় 50% বৃদ্ধি পাচ্ছে। ডিস্ক স্টোরেজ পাওয়ার ফেইলর ও সিস্টেম ক্র্যাশ থেকে টিকে থাকে, অর্থাৎ কোনো কারণে যদি পাওয়ার ফেল করে অথবা সিস্টেম ক্র্যাশ করে তবুও ডিস্ক ড্রাইভ নষ্ট হয় না। তবে ডিস্ক স্টোরেজ ডিভাইসগুলো নিজেরাই কখনো কখনো ব্যর্থ হয় বা নষ্ট হয়ে যায়, এর ফলে এর অভ্যন্তরের ডাটা নষ্ট হয়। তবে এই ধরনের ব্যর্থতা সাধারণত সিস্টেম ক্র্যাশের তুলনায় সচরাচর খুব কম ঘটে থাকে। অপটিক্যাল স্টোরেজের সর্বাধিক জনপ্রিয় ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক, যাকে বলা হয় সিডি, যা প্রায় 700 মেগাবাইট ডাটা ধরে রাখতে পারে এবং প্লে টাইম প্রায় 80 মিনিট, অর্থাৎ 80 মিনিট ধরে একটি সিডি প্লে হয়। ডিজিটাল ভিডিও ডিস্ক ডিভিডি, যা ডিস্কের প্রতি পাশে বা প্রতি লেয়ারে 7.7 বা
8.5 গিগাবাইটের ডাটা ধরে রাখতে পারে এবং দুইটি লেয়ারে টোটাল 17 গিগাবাইট পর্যন্ত ডাটা ধারণ করতে পারে। যেহেতু ডিভিডিগুলো যে কোনো ধরনের ডাটা ধরে রাখতে পারে, অর্থাৎ অডিও ভিডিও যে কোনো ডাটা, তাই এক্সপ্রেশন ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, যাকে সংক্ষেপে ইডি ডিভিডি টি ডিভিডি এর জায়গায় ব্যবহৃত হয়, অর্থাৎ ডিভিডির জায়গায় ইডিভিডি ব্যবহার হয়। ডিস্কের ডাটা অপটিক্যালি সংরক্ষণ করা হয় এবং একটি লেজার দ্বারা পড়া হয়। ব্লু-রে ডিভিডি নামে একটি উচ্চতর ক্ষমতার ফরম্যাট বিশিষ্ট ডিস্ক প্রতি স্তরে 27 গিগাবাইট বা একটি ডাবল স্তর ডিস্কে 54 গিগাবাইট ডাটা সংরক্ষণ করতে পারে। এখানে একটা ডিভিডি ড্রাইভ দেখানো হয়েছে আর এখানে কিছু সিডির বক্স, একটি সিডির বক্স দেখানো হয়েছে। অপটিক্যাল ডিস্ক সমূহ রেকর্ড ওয়ান্স, অর্থাৎ যা কেবল একবার লেখা যায় এবং পরবর্তীতে শুধু পূর্বের লেখা ডাটা পড়া যায়, তাই এদেরকে কম্প্যাক্ট ডিস্ক আর, অর্থাৎ সিডিআর মানে হলো শুধু পড়া যাবে, আর ডিজিটাল ভিডিও ডিস্ক মানে ডিভিডি মাইনাস আর ও ডিভিডি প্লাস আর, যেটাকে সংক্ষেপে প্লাস মাইনাস আর বলা হয়। যেহেতু ডিভিডিগুলা দুই লেয়ারের, এজন্য প্লাস এবং মাইনাস দিয়ে বোঝানো হয়। এদেরকে রাইট ওয়ান্স রিড মেনি, অর্থাৎ WORM ডিস্কও বলা হয়। নতুন ভার্সনের অপটিক্যাল ডিস্কসমূহ মাল্টিপল রাইট, যার অর্থ হলো একাধিকবার লেখা যায়, তাই এদেরকে কম্প্যাক্ট ডিস্ক, সিডি রিড রাইট এবং ডিজিটাল ভিডিও ডিস্ক মাইনাস রিড রাইট প্লাস রিড রাইট অথবা ডিভিডি মাইনাস র্যাম বলা হয়। অপটিক্যাল ডিস্ক জ্যাকবক্স সিস্টেমে কয়েকটি ড্রাইভ এবং অসংখ্য ডিস্ক থাকে, যা চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ড্রাইভে লোড করা হয়। অর্থাৎ জ্যাকবক্স মানে হলো এটা ডিস্কের লাইব্রেরি, যেখানে অনেকগুলো ড্রাইভ থাকবে এবং অনেকগুলো ডিস্ক থাকবে। অটোমেটিক্যালি যখন যেটা ডিস্কের প্রয়োজন নিয়ে লোড করে সেটাকে পরিচালনা করে। সাধারণত এগুলো রোবোটিক আর্মসে ব্যবহার করা হয়। এখানে ডিভিডি রিড এবং ডিভিডি রিড রাইট এরকম চিত্র দেখানো হলো। তারপরে আসি ট্যাব স্টোরেজ। ট্যাব স্টোরেজটি প্রথম দিকে ডাটা ব্যাকআপ এবং আর্কাইভালের জন্য ব্যবহার করা হতো, অর্থাৎ শুরুর দিকে কম্পিউটার সিস্টেমের শুরুর দিকে এটি ব্যবহার করা হতো। যদিও চুম্বকীয় ট্যাবগুলি ডিস্কের তুলনায় সস্তা, তবে তথ্যের অ্যাক্সেস অনেক ধীর, কারণ ট্যাবকে শুরু থেকে ধারাবাহিকভাবে অ্যাক্সেস করতে হয়। এই কারণে ট্যাব স্টোরেজটিকে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস স্টোরেজ হিসাবে উল্লেখ করা হয়। বিপরীতে ডিস্ক স্টোরেজটিকে ডাইরেক্ট অ্যাক্সেস স্টোরেজ হিসাবে উল্লেখ করা হয়, কারণ ডিস্কের যে কোনো অবস্থা থেকে ডাটা পড়া সম্ভব। ট্যাবগুলির উচ্চ ক্ষমতা রয়েছে, 40 থেকে 300 গিগাবাইট ট্যাবগুলি বর্তমানে অ্যাভেলেবেল এবং ট্যাব ড্রাইভ থেকে ট্যাবসমূহকে সরানো যায়, তাই এগুলি সস্তা আর্কাইভাল সংরক্ষণের জন্য উপযুক্ত। অর্থাৎ ট্যাব ড্রাইভে যে ট্যাবগুলো পেঁচানো থাকে সেগুলোকে সরানো যায় বা ওগুলোকে বাদ দিয়ে নতুন করে ট্যাব যুক্ত করা যায়। সংরক্ষণের জন্য ট্যাব লাইব্রেরি, যাকে বলে জ্যাকবক্স, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডাটার মতো ব্যতিক্রমী বৃহৎ ডাটা সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ ট্যাব লাইব্রেরিকে জ্যাকবক্স বলা হয়, যেটা স্যাটেলাইট থেকে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, যার মধ্যে শত শত টেরাবাইট, যেখানে 1 টেরাবাইট সমান সমান 10^12 বাইট, এমনকি একাধিক পেটাবাইট, যেখানে 1 পেটাবাইট সমান 10^15 বাইট ডাটা অন্তর্ভুক্ত থাকতে পারে। অর্থাৎ অনেক বেশি ডাটা নিয়ে কাজ করার জন্য, ডাটা সংরক্ষণের জন্য সস্তা ট্যাব ড্রাইভ ব্যবহার করা হয়। স্যাটেলাইটে ট্যাব ড্রাইভ বেশি ব্যবহার করা হয়। এখানে একটা ট্যাব ড্রাইভ দেখানো হয়েছে এবং একটি ট্যাব ড্রাইভে একটি ট্যাবকে
ইনসার্ট করা হচ্ছে এটা দেখানো হয়েছে। তারপরে আসি স্টোরেজ হায়ারার্কি। হায়ারার্কি মানে হলো কোনো কিছুর একটা ক্রম, একটা নির্দিষ্ট মানদণ্ডে কোনো কিছুকে ধারাবাহিকভাবে উপস্থাপন করা। বিভিন্ন স্টোরেজ মিডিয়ার গতি ও ব্যয় অনুসারে একটি হায়ারার্কি নিচের চিত্রে দেখানো হলো। উচ্চ স্তরগুলি ব্যয়বহুল তবে দ্রুত। এইখানে একটা স্টোরেজ হায়ারার্কি দেখানো হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে উপরের স্তরগুলো হলো হাই স্পিড স্তর, আর ক্রমান্বয়ে নিচের দিকে হলো স্পিড কমতে থাকে, এবং উপরের দিকে এই এই মেমোরিগুলোর স্টোরেজগুলোর দাম বেশি, ব্যয়বহুল, এবং যত নিচের দিকে যাবে তত কম ব্যয়বহুল। উচ্চ স্তরগুলি ব্যয়বহুল তবে দ্রুত। আমরা হায়ারার্কির যত নিচের দিকে যাব কস্ট পার বিট হ্রাস পাবে, কিন্তু অ্যাক্সেস সময় বৃদ্ধি পাবে, অর্থাৎ নিচের দিকের গুলা অ্যাক্সেস করতে সময় বেশি লাগে। যদি কোনো প্রদত্ত স্টোরেজ সিস্টেম অন্য একটির চেয়ে বেশি দ্রুত এবং কম ব্যয়বহুল হয় এবং অন্য সকল বৈশিষ্ট্য একই রকম হয়, তবে ধীর ও বেশি ব্যয়বহুল মেমোরি ব্যবহার করার কোনো যুক্তি নেই। অর্থাৎ যদি স্পিড ঠিক থাকে এবং দামেও রিজনেবল বা সস্তা হয়, সেই ক্ষেত্রে দ্রুত গতিসম্পন্ন এবং কম দামি স্টোরেজ ডিভাইসটাকেই নির্বাচন করা উচিত, কারণ ব্যয়বহুল এবং কম গতিসম্পন্ন স্টোরেজ ব্যবহার করার কোনো যুক্তি নেই। পেপার ট্যাপ সহ অনেকগুলো পুরাতন স্টোরেজ এখন জাদুঘরে প্রেরণ করা হয়েছে, যার পরিবর্তে চৌম্বকীয় ট্যাপ এবং অর্ধপরিবাহী মেমোরি সমূহ দ্রুত এবং সস্তা হওয়ায় ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। চৌম্বকীয় ট্যাপগুলি যখন চৌম্বকীয় ডিস্কগুলি ব্যয়বহুল ছিল এবং স্টোরেজ ক্ষমতা কম ছিল, তখন তারা সক্রিয় ডাটা সঞ্চয় করতে ব্যবহার করা হতো। অর্থাৎ শুরুর দিকে চৌম্বকীয় ডিস্কের চেয়ে চৌম্বকীয় ট্যাপই বেশি ব্যবহার করা হতো। আজ প্রায় সমস্ত সক্রিয় ডাটা চৌম্বকীয় ডিস্কে সংরক্ষণ করা হয়। খুব কম ক্ষেত্রে ডাটা ট্যাপ বা অপটিক্যাল জ্যাক বক্সে সঞ্চয় করা হয়। এখানে চিত্রটি দেখানো হলো ক্যাশ সবার উপরে, তার স্পিডও বেশি, দামও বেশি, মেইন মেমোরি, তারপরে স্পিড তুলনামূলক ক্যাশের চেয়ে কম, দামও তুলনামূলক কম, এইভাবে পর্যায়ক্রমিকভাবে এটি স্পিড কম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। স্টোরেজ হায়ারার্কির আরও কিছু টার্ম। হায়ারার্কির সর্বোচ্চ স্তরে দ্রুততম স্টোরেজ মিডিয়া ক্যাশ এবং মেইন মেমোরিকে প্রাইমারি স্টোরেজ বলা হয়, অর্থাৎ ক্যাশ এবং মেইন মেমোরিকে প্রাইমারি স্টোরেজ। হায়ারার্কির পরবর্তী স্তরের মিডিয়া হলো ম্যাগনেটিক ডিস্ক, যাকে সেকেন্ডারি স্টোরেজ বা অনলাইন স্টোরেজ বলা হয়। হায়ারার্কি এর সর্বনিম্ন স্তরের মিডিয়া হলো চৌম্বকীয় ট্যাপ ও অপটিক্যাল ডিস্ক, যাকে টারশিয়ারি স্টোরেজ বা অফলাইন স্টোরেজ বলা হয়। বিভিন্ন স্টোরেজ ডিভাইসের গতি এবং ব্যয় ছাড়াও স্টোরেজ ভোলাটিলিটি বিষয়টিও বিবেচ্য। ডিভাইসের পাওয়ার সরিয়ে ফেলা হলে ভোলাটাইল স্টোরেজের ডাটাগুলি হারিয়ে যায়। নিচের চিত্রে হায়ারার্কিতে মূল মেমোরি থেকে উপরের দিকের স্টোরেজ সিস্টেমগুলি হলো ভোলাটাইল, অর্থাৎ মূল মেমোরি থেকে উপরের দিকেরগুলো হলো ভোলাটাইল, আর নিচের দিকেরগুলো হলো নন ভোলাটাইল। নিরাপত্তার জন্য অবশ্যই ডাটা নন ভোলাটাইল স্টোরেজে জমা রাখা উচিত। এখানে দেখানো হয়েছে ক্যাশ এবং মেইন মেমোরি হলো প্রাইমারি স্টোরেজ, ম্যাগনেটিক ডিস্ক হলো সেকেন্ডারি স্টোরেজ, এবং ট্যাব ডিস্ক হলো টারশিয়ারি স্টোরেজ। এবং ডাটার জন্য সিপিইউ থেকে ক্যাশে রিকোয়েস্ট আসে, ক্যাশ থেকে মেইন মেমোরি, মেইন মেমোরি থেকে ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক থেকে ট্যাপে, এইভাবে ক্রমান্বয়ে উপর দিকে রিকোয়েস্টগুলোকে স্যাটিসফাইড করা হয়। তারপর আসি রেড। রেডের পুরা অর্থ হলো রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, অর্থাৎ ড্রাইভ
ফেলোরের ক্ষেত্রে ডাটা সুরক্ষার জন্য একাধিক হার্ড ডিস্ক বা সলিড স্টেট ড্রাইভের মধ্যে একই ডাটা সংরক্ষণ করার একটি উপায় হলো RAID। অর্থাৎ কোনো কারণে যদি কোনো একটা সিস্টেমে একটি হার্ড ডিস্ক থাকে এবং সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে টোটাল ডাটাগুলা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ডাটা ব্যাকআপ রাখার জন্য এবং ডাটাকে সুরক্ষিত রাখার জন্য একাধিক ড্রাইভ ব্যবহার করে যে উপায়ে ডাটাকে সুরক্ষা করা হয় সেটাই মূলত RAID। তো একাধিক ড্রাইভ ব্যবহার করলে একই ডাটা একাধিক ড্রাইভে থাকলে কি হয়, ডাটা রিডান্ডেন্ট হয়। এবং ডাটা রিডান্ডেন্ট হলে কি হয় সেটা এখানে বলা হয়েছে। অতিরিক্ত স্থান দখল করা সত্ত্বেও ডাটা রিডান্ডেন্সি ডিস্কের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। অর্থাৎ যদিও রিডান্ডেন্সি হচ্ছে, একই ডাটা একাধিক স্থানে থাকতেছে, কিন্তু তার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কোনো কারণে যদি একটি ফেল করে অন্যটি থেকে ডাটা পাওয়া যাচ্ছে, এটাই হলো নির্ভরযোগ্যতা। এর অর্থ হলো ডিস্ক ফেলিওরের ক্ষেত্রে যদি একই ডাটাকে অন্য কোনো ডিস্কে ব্যাকআপ করা হয় তবে আমরা তথ্যটি পুনরুদ্ধার করতে এবং অপারেশনের ধারাবাহিকতা ধরে রাখতে পারি। অন্যদিকে যদি ডাটা RAID কৌশল ব্যতীত কেবল একাধিক ডিস্কে ছড়িয়ে থাকে তবে একক ডিস্কের ক্ষতি সম্পূর্ণ তথ্যকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ সেই ক্ষেত্রে একটি নষ্ট হলে হয়তোবা টোটাল ডাটাই নষ্ট হয়ে যেতে পারে। কম্পিউটার সিস্টেমে RAID ব্যবহারের সুবিধা, রিলায়েবিলিটি বৃদ্ধি পায়, যেটা একটু আগে বলা হয়েছে যে ডাটা রিলায়েবিলিটি বা বিশ্বাসযোগ্যতা নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়, কারণ একটিতে নষ্ট হয়ে গেলেও অন্যটি থেকে ডাটা পাওয়া যায়। অ্যাভেলেবিলিটি, রিলায়েবিলিটি ঠিক থাকলে অ্যাভেলেবিলিটিও ঠিক থাকে, একটি নষ্ট হয়ে গেলে অন্যটিতে ডাটা অ্যাভেলেবল থাকে। পারফরমেন্স, একাধিক ডিস্ক ব্যবহার করার কারণে পারফরমেন্স বৃদ্ধি পায়। পারফরমেন্স বৃদ্ধি পাওয়ার দুইটা ফ্যাক্টর, একটা হলো অ্যাভেলেবিলিটি, আরেকটা হলো যে প্যারালালি যখন ডাটাকে অ্যাক্সেস করা হয় বিভিন্ন ডিভাইস থেকে, তখন সেই ক্ষেত্রে প্যারালাল অ্যাক্সেসের কারণে ডাটার স্পিড বা পারফরমেন্স ঠিক থাকে। ক্যাপাসিটি, একাধিক ডিস্ক ব্যবহার করার কারণে ডিস্ক ক্যাপাসিটি বৃদ্ধি পায়। RAID এর প্রকারভেদ। RAID এমন এক প্রযুক্তি যা একাধিক সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস সংযুক্ত করে এবং সেগুলি একক স্টোরেজ মিডিয়া হিসেবে ব্যবহার করে। RAID এ একাধিক ডিস্ক একসাথে বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য সংযুক্ত হয়। RAID স্তরগুলি নিচে দেওয়া হলো। এখানে RAID এর 7টি স্তর, RAID 0 থেকে RAID 6, 7টি স্তর। RAID লেভেল 0, RAID লেভেল 0 ডাটাকে ব্লকে বিভক্ত করে, অর্থাৎ ডাটাগুলোকে ব্লক আকারে বিভক্ত করে স্ট্রাইপ গঠন করে। স্ট্রাইপ কি? স্ট্রাইপ মানে হলো, যদি সহজভাবে বলি, স্ট্রাইপ মানে হলো ফিতা, অর্থাৎ এক কালারের একটা লম্বা একটা কিছু ফিতা। তো একটা টেবিলের প্রতিটা রোকে একটা স্ট্রাইপ ধরা হয়, অর্থাৎ ডাটাগুলোকে যখন ব্লক আকারে বিভিন্ন ডিস্কে রাখা হয়, যেমন এখানে ডিস্ক 0, 1, 2, 3 এভাবে রাখা হয়, তখন এই যে একটা রো, এটা একটা স্ট্রাইপ গঠন করে, এই প্রত্যেকটা এক একটা স্ট্রাইপ। এবং একই ডাটা একাধিক ডিস্ক জুড়ে রাখা হয়, অর্থাৎ একই ডাটা একাধিক ডিস্ক জুড়ে রাখা হয়, অর্থাৎ এই যে ডাটাগুলো একই ডাটা ব্লক আকারে একাধিক ডিস্কে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি একটি ডিস্ক ব্যর্থ হয় তবে ডিস্ক এর সমস্ত ডাটা হারিয়ে যায়। অর্থাৎ এখানে কি, একটি ডাটাকে ভাগ করে অনেকগুলো ডিস্কে রাখা হয়েছে, কিন্তু কোনো একটা ব্লককে অন্য একটা ব্লকে কপি করা হয় নাই, যার কারণে যে কোনো একটি নষ্ট হলে ডাটার সম্পূর্ণতা নষ্ট হয়ে যায়। আর ডাটার সম্পূর্ণতা নষ্ট হয়ে গেলে পুরো ডাটা নষ্ট হয়ে যায়। এই স্তরটি ফল্ট টলারেন্স সরবরাহ করে না, অর্থাৎ যেহেতু যে কোনো একটি ডিস্ক নষ্ট হয়ে গেলে টোটাল ডাটা নষ্ট হয়ে যায়, অতএব এটার ফল্ট টলারেন্স ঠিক নেই, তবে সিস্টেমের গতি এবং কার্যকারিতা বৃদ্ধি করে। স্তর 0-তে কোনো প্যারিটি এবং ব্যাকআপ নেই, অর্থাৎ এখানে কোনো প্যারিটিও নেই, কোনো ব্যাকআপ সিস্টেমও নেই। চিত্রটিতে একটি ব্লকগুলো যেমন 20
21, 22, 23 মিলে একটি স্ট্রাইপ গঠন করে। এখানে একটা রোকে একটা স্ট্রাইপ ইন্ডিকেট করা হয়েছে, দেখানো হয়েছে। তারপরে রেড স্তর 0, এই স্তরে এটা পরবর্তী অংশটুকু, এই স্তরে একবারে কেবল একটি ব্লক একটি ডিস্কে রাখার পরিবর্তে পরের ডিস্কে যাওয়ার আগে 2 বা ততোধিক ব্লক একই ডিস্কে রেখে কাজ করতে পারে। অর্থাৎ প্রথমে ডাটা এখান থেকে রাখা শুরু করে, এখান থেকে পরবর্তীতে এখানে যাওয়ার কথা। এখানে কি হচ্ছে যে 20-এর পরে এখানে 21 হওয়ার কথা, কিন্তু তার আগে সে 20-এর পরে 21টা এই ডিস্কেই রাখতে পারে এবং তারপরে গিয়ে এটাতে রাখে। এটাও রেড 0 দ্বারা সম্ভব। উপরের চিত্রটিতে ডাটা সদৃশ নেই, অর্থাৎ এখানে এই যে ডিস্কগুলো রয়েছে কোনো ডিস্কে কিন্তু একই ডাটা বা একই ব্লক কপি করা নেই। অতএব একবার হারিয়ে যাওয়া একটি ব্লক পুনরুদ্ধার করা যায় না। তবে সুবিধা হলো এই স্তরের থ্রুপুট বৃদ্ধি পায়, কারণ একাধিক ডিস্কে একাধিক ডাটা অনুরোধ প্রেরণ করা হয়। অর্থাৎ এটা কি বলা হয়েছে যে সে একই সময়ে একাধিক ইউজার বা একাধিক রিসোর্স দ্বারা কোনো একটি ডাটার অংশকে যদি অ্যাক্সেস করা হয়, সেই ক্ষেত্রে প্যারালালি সেটাকে অ্যাক্সেস করার কারণে ডাটা অ্যাক্সেসের গতি বৃদ্ধি পায়। এই স্তরটি সম্পূর্ণ ডিস্কের স্থান ব্যবহার করে এবং উচ্চ কার্যকারিতা সরবরাহ করে। অর্থাৎ যেহেতু এখানে কোনো ডুপ্লিকেট ডাটা রাখা হচ্ছে না, অতএব পুরো ডিস্কগুলোই ইউটিলাইজ হয়। এটির জন্য সর্বনিম্ন 2টি ড্রাইভ প্রয়োজন। অর্থাৎ এখানে সর্বনিম্ন 2টি ড্রাইভ হলেই রেড 0 লেভেল গঠন করা সম্ভব। অসুবিধা হলো এটিতে কোনো এরর ডিটেকশন মেকানিজম নেই। রেড 0 সত্যিকারের রেড নয়, কারণ এটির ফল্ট টলারেন্স নেই। এই স্তরে উভয় ডিস্কের ব্যর্থতার ফলে সম্পূর্ণ ডাটা ক্ষতিগ্রস্ত হয়। রেড লেভেল 1, এই স্তরটি ডাটা মিরর, এই স্তরটিকে ডাটা মিরর বলা হয়, কারণ এটি ড্রাইভ 1 থেকে ড্রাইভ 2তে ডাটা কপি করে। এটি ফেইলরের ক্ষেত্রে 100% রিডান্ডেন্সি সরবরাহ করে। ড্রাইভের অর্ধেক স্থান ডাটা সঞ্চয় করতে এবং বাকি অর্ধেকটি ইতিমধ্যে সঞ্চিত ডাটার একটি মিরর বা কপি জমা করতে ব্যবহার হয়। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে কি যে ডিস্ক 1-এ এ এবং ডিস্ক 2-তে এ, অর্থাৎ এটারই একটি কপি এখানে, ঠিক তেমনিভাবে এখানেও। তার মানে একই ডাটা এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে। এইটার কপি হলো এখানে, আবার এইটার এই দুইটার কপি হলো এই জায়গায়। তার মানে অর্ধেক মূল ডাটা আর অর্ধেক হলো অন্য ডিস্কের কপি ডাটা। এভাবে বি এর ক্ষেত্রেও একই রকম। তো এটা সুবিধা হলো, রেড 1-এর প্রধান সুবিধা হলো ফল্ট সহনশীলতা বা ফল্ট টলারেন্স অনেক বেশি। এই স্তরে যদি একটি ডিস্ক ব্যর্থ হয় তবে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, অর্থাৎ একটি নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নেই, অন্যটিতে ডাটা থেকে যায়। এই স্তরে ড্রাইভের যে কোনো একটি ফেল করলেও রেড এরে সচল থাকবে। অসুবিধা, এই স্তরে মিরর করার জন্য প্রতি ড্রাইভের সাথে একটি অতিরিক্ত ড্রাইভের প্রয়োজন, তাই ব্যয় অনেক বেশি। তারপরে আসি রেড লেভেল 2। রেড লেভেল 2 যা বাস্তবে খুব কমই ব্যবহৃত হয় বিট ব্লকের পরিবর্তে। অর্থাৎ এখানে ডাটা ব্লকের পরিবর্তে, ডাটাকে ব্লকে ভাগ করার পরিবর্তে ডাটাগুলোকে বিটে ভাগ করা হয় এবং বিট স্তরের ডাটা স্ট্রাইপ করে। অর্থাৎ প্রত্যেকটা ড্রাইভে ডাটাগুলোকে বিট আকারে সংরক্ষণ করা হয় এবং বিট আকারে স্ট্রাইপ গঠন করে এবং এরর কারেকশনের জন্য একটা হামিং কোড ব্যবহার করে। ডিস্কগুলি একই কৌণিক অভিমুখকরণে কন্ট্রোলার দ্বারা সিনক্রোনাইজ করা হয় এবং এটি সাধারণত একসাথে একাধিক অনুরোধ সরবরাহ করতে পারে না। অর্থাৎ ডিস্কগুলোকে কন্ট্রোলার দ্বারা সিনক্রোনাইজ করার কারণে একই সাথে একাধিক রিকোয়েস্ট সরবরাহ করতে পারে না, অর্থাৎ প্যারালাল প্রসেসিং এই সিস্টেম দ্বারা সম্ভব নয়। লেভেল 0 এর মতো এটি শব্দের প্রতিটি বিট পৃথক ডিস্কে
রেকর্ড করা হয় এবং ডাটা শব্দের ইসিসি মানে এরর কারেকশন কোডগুলি এক সেট অতিরিক্ত ডিস্কে সঞ্চিত করতে হয়। জটিল কাঠামো এবং উচ্চ ব্যয়ের কারণে রেড 2 বাণিজ্যিকভাবে অ্যাভেলেবেল নয়। এখানে দেখা যাচ্ছে কি যে এইগুলা A1 A2 A3 A4 এইভাবে বিট আকারে ডাটাগুলা নর্মালি আছে। পাশাপাশি AP1 AP2 AP3 এগুলা হলো এরর কারেকশন কোড এবং এইগুলোর জন্য আবার এক সেট ডিস্ক রয়েছে। অর্থাৎ এটা ব্যয়বহুল এবং অনেক কাঠামোটা অনেক জটিল। রেট লেভেল 3 প্যারিটি সহ বাইট লেভেল স্ট্রাইপ নিয়ে গঠিত। অর্থাৎ আগেরটি ছিল বিট লেভেলের স্ট্রাইপ, এটি হলো বাইট লেভেলের স্ট্রাইপ নিয়ে গঠিত এবং সাথে প্যারিটি বিট রয়েছে। এই স্তরে প্রতিটি ডিস্ক সেকশনে প্যারিটি তথ্য একটি ডেডিকেটেড প্যারিটি ড্রাইভে রাখা হয়। অর্থাৎ এই ডিস্কের প্যারিটি, এই ডিস্কের প্যারিটি এবং এই ডিস্কের প্যারিটি, টোটাল 3টি ডিস্কের প্যারিটি একটি প্যারিটি বিটে একটা আলাদা ড্রাইভে, এই 3টির জন্য একটা প্যারিটি বিট, এই 3টার জন্য একটা, এভাবে রাখা হয়। ড্রাইভ ব্যর্থতার ক্ষেত্রে প্যারিটি ড্রাইভ অ্যাক্সেস করা হয় এবং অবশিষ্ট ডিভাইস থেকে ডাটা পুনর্গঠন করা হয়। একবার ব্যর্থ হওয়া ড্রাইভ নতুন ড্রাইভ দ্বারা প্রতিস্থাপন হয়ে হারিয়ে যাওয়া ডাটা পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ সে একটা ড্রাইভ নষ্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে এই 2টা ড্রাইভ এবং এই প্যারিটি বিট, এই 3টা মিলে যে নষ্ট হয়ে যাওয়া ড্রাইভের ডাটাগুলোকে পুনরুদ্ধার করা যায় এবং সেটা আরেকটি নতুন ড্রাইভে প্রতিস্থাপন করা যায়। এই স্তরে ডাটা বাল্ক আকারে স্থানান্তর করা যায়। বাল্ক মানে হলো একসাথে অনেক ডাটা স্থানান্তর করা যায়, সুতরাং উচ্চ গতির ডাটা ট্রান্সমিশন সম্ভব। সুবিধা, রেট লেভেল 3 এর সুবিধা, এই স্তরে প্যারিটি ড্রাইভ ব্যবহার করে ডাটা পুনরায় জেনারেট করা হয়। এটিতে উচ্চ ডাটা স্থানান্তর হার রয়েছে। এই স্তরে ডাটা প্যারালালভাবে অ্যাক্সেস করা যায়, প্যারালালি ডাটাগুলোকে অ্যাক্সেস করা যায়। অসুবিধা হলো প্যারিটির জন্য এটিতে অতিরিক্ত ড্রাইভের প্রয়োজন হয়। এটি ছোট আকারের ফাইলগুলোকে অপারেটিংয়ের জন্য উপযুক্ত নয়। অর্থাৎ এটা সাধারণত বড় কাজের জন্য ব্যবহার করা হয়, ছোট কাজের জন্য এটা উপযুক্ত নয়। রেট লেভেল 4তে প্যারিটি ডিস্ক সহ ব্লক লেভেল স্ট্রাইপ নিয়ে গঠিত। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, প্যারিটি ডিস্ক এবং আগেরটাতে ছিল বাইট এবং তার আগেরটাতে ছিল বিট, এটাতে হলো ব্লক লেভেলে স্ট্রাইপ গঠন করে। ডাটা ডুপ্লিকেট করার পরিবর্তে রেট 4 প্যারিটি বেস পদ্ধতি ব্যবহার করে। এখানে ডাটা ডুপ্লিকেট না করে এখানে কি করা হয়, প্যারিটি বেস পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা চিত্রে দেখানো হয়েছে। ডিস্ক 0তে ব্লকগুলো রয়েছে 0, 1, 2তে এবং একটা ডিস্ক আলাদা যেটাতে প্যারিটি বিটগুলো রয়েছে। এই স্তরটি প্যারিটি যেভাবে কাজ করে তাতে সর্বাধিক একটি ডিস্ক ফেল পুনরুদ্ধার করা যায়। এই স্তরে যদি একাধিক ডিস্ক ব্যর্থ হয় তবে ডাটা পুনরুদ্ধার করা যায় না। স্তর 3 এবং 4 উভয়ই রেট প্রয়োগের জন্য কমপক্ষে 3টি ডিস্ক প্রয়োজন। অর্থাৎ 2টি ডিস্কে ডাটা ব্লকগুলো থাকবে, একটি ডিস্ক হলো শুধু প্যারিটি বিট রাখার জন্য। লেভেল স্তর এবং 3 এবং 4 ব্যবহার করা হয়। এই চিত্রটিতে প্যারিটিকে ডেডিকেটেড করা একটি ডিস্কে রাখা হয়েছে, এই যে ডিস্ক 3তে রাখা হয়েছে। তারপরে এখানে একটা আরও কিছু অংশ লেভেল 4-এর। এই স্তরে XOR ফাংশন ব্যবহার করে প্যারিটি গণনা করা হয়। যদি ডাটা বিট এরকম হয় যে একটা 1 আছে আর বাকি 3টি 0 হয়, তবে প্যারিটি বিট ফাংশনের মাধ্যমে এটার রেজাল্ট আসে 1, অর্থাৎ প্যারিটি বিট 1। আবার এই ডাটার ক্ষেত্রে প্যারিটি বিট হয় 0। এটার কারণ হলো ডাটার মধ্যে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে সেটা প্যারিটি বিট হয় 1, আর যদি জোড় সংখ্যক 1 হয় তাহলে প্যারিটি বিট হয় 0। আরেকটি কথা বলা হয়েছে, যদি কোনো কারণে সে সিটা ফেল করে তাহলে অন্য সমস্ত কলামের মান এবং প্যারিটি বিট ব্যবহার করে আমরা C2তে সঞ্চিত ডাটা বিটের সংশোধন করতে পারি। এই স্তরটি আমাদের হারানো ডাটা পুনরুদ্ধার করতে
সহায়তা করে। তারপরে আসি রেড লেভেল 5। রেড লেভেল 5 হলো রেড 4 সিস্টেমের সামান্য পরিবর্তন, অর্থাৎ এটা রেড লেভেল 4 এর মতো, তবে কিছুটা পরিবর্তন রয়েছে। পার্থক্যটি হলো রেড 5-এ প্যারিটি ড্রাইভ সমূহের মধ্যে রোটেট করে, অর্থাৎ প্রত্যেকটা প্যারিটি ড্রাইভ, এই যে এখানে যে কয়টা ড্রাইভ রয়েছে প্রত্যেকটি ড্রাইভে একটি করে প্যারিটি বিট রয়েছে। এখানে ডিস্ক 0-তে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0, অর্থাৎ 0, 1, 2, 3, 4 প্রত্যেকটা ড্রাইভেই কিন্তু প্যারিটি বিট ছড়িয়ে ছিটিয়ে রোটেট করতেছে। এটি ডিস্ট্রিবিউটেড প্যারিটি সহ ব্লক স্তরের স্ট্রাইপ নিয়ে গঠিত, অর্থাৎ ব্লক স্ট্রাইপ হয় এবং ডিস্ট্রিবিউটেড প্যারিটি বিট নিয়ে গঠিত। রেড 4 এর মতো একই এই স্তরটি সর্বাধিক এক ডিস্ক ব্যর্থতা পুনরুদ্ধার করতে পারে, অর্থাৎ একটা ডিস্ক যদি কোনো কারণে নষ্ট হয় সেই ক্ষেত্রে সেটাকে পুনরুদ্ধার করতে পারে। যদি একাধিক ডিস্ক ব্যর্থ হয় তবে ডাটা পুনরুদ্ধার করা কোনো উপায় নেই। এই চিত্রে প্যারিটি বিটটি কিভাবে ঘুরে দেখানো হয়েছে এখানে, এই যে 0, 1, 2, 3, 4 এইভাবে। তারপরে সুবিধা, এই স্তরটি কস্ট ইফেক্টিভ এবং হাই পারফরমেন্স সরবরাহ করে। এই স্তরে প্যারিটিকে সকল ডিস্ক জুড়ে ডিস্ট্রিবিউট করা হয়। এটি র্যান্ডম রাইট কর্মক্ষমতা আরও ভালো করতে ব্যবহার করা হয়, অর্থাৎ র্যান্ডমলি স্টোর করা এবং র্যান্ডমলি কাজ করার জন্য এটি ব্যবহার করা হয়। অসুবিধা হলো এই স্তরে ডিস্ক ব্যর্থতা পুনরুদ্ধারে অনেক বেশি সময় লাগে, কারণ সমস্ত অ্যাভেলেবল ড্রাইভগুলি থেকে প্যারিটি গণনা করতে হয়, অর্থাৎ এটাকে রিকভার করতে সময় বেশি লাগে। এই স্তরটি মধ্যবর্তী, সমবর্তী বা কনকারেন্ট ড্রাইভ ব্যর্থতা টিকতে পারে না, অর্থাৎ পাশাপাশি দুইটা ড্রাইভ যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে সেটাকে রিকভার করতে পারে না। তারপরে আসি রেড লেভেল 6। এই স্তরটি রেড 5-এর একটি এক্সটেনশন। এটিতে দুইটি প্যারিটি বিট সহ ব্লক স্টোরেজ টাইপ নিয়ে গঠিত, অর্থাৎ ব্লক স্টোরেজ টাইপ এবং দুইটা প্যারিটি বিট নিয়ে গঠিত। রেড 6-এ আপনি দুইটি কনকারেন্ট ডিস্ক ফেলর বাঁচাতে পারেন, অর্থাৎ দুইটি ডিস্ক যদি পাশাপাশি ফেল করে আর একই সাথে ফেল করে সেই ক্ষেত্রে আমরা সেটাকে রিকভার করতে পারি। ধরুন আপনি রেড 5 এবং 1 ব্যবহার করছেন, যাদের দ্বারা দুইটি কনকারেন্ট ডিস্ক ফেলর থেকে ডাটা পুনরুদ্ধার করা যাবে না, সেই ক্ষেত্রে রেড 6 দ্বারা দুটি কনকারেন্ট ডিস্ক ফেলর থেকে ডাটা পুনরুদ্ধার করা যায়। এই স্তরের রেড প্রয়োগ করতে কমপক্ষে 4টি ডিস্ক ড্রাইভ প্রয়োজন হয়। এখানে দেখাচ্ছে কি যে প্রতিটা ডিস্কে Q2, P এবং Q1, P2, P1, Q0 এভাবে, এবং এখানে রেড কন্ট্রোলারের সাথে দেখাচ্ছে ECC কোড, অর্থাৎ এরর কারেকশন কোড Q দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, আরেকটা হলো XOR প্যারিটি P দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ দুটা অতিরিক্ত কোড বিট এখানে ব্যবহার করা হয়। সুবিধা, এই স্তরটি ডাটা স্ট্রাইপ করতে রেড 0 এবং মিরর করতে রেড 1 সম্পন্ন করে। এই স্তরে মিররের কাজ করার আগে স্ট্রাইপ করা হয়। এই স্তরের প্রয়োজনীয় ড্রাইভ 2-এর গুণিতক হওয়া উচিত। অসুবিধা হলো মিররিং ব্যবহার করার জন্য এটি 100% ডিস্ক ক্ষমতার অর্ধেক ব্যবহার করা হয় না, অর্থাৎ এটাতে অর্ধেক ব্যবহার করা হয় না, ঠিক যেভাবে মিররিং করা হয় সেভাবে না। এটিতে খুব সীমিত স্কেলেবিলিটি রয়েছে, অর্থাৎ এটাকে বর্ধিত করা যায় না। তারপরে ফাইনালি রেড স্তর পছন্দকরণ বা নির্বাচনকরণ। একটি রেড স্তর নির্বাচনের জন্য যে বিষয়গুলো বিবেচনা নেওয়া উচিত সেগুলো হলো অতিরিক্ত ডিস্ক স্টোরেজ প্রয়োজনীয়তার আর্থিক ব্যয়, অর্থাৎ রেডে অতিরিক্ত ডিস্ক ব্যবহার হয়, প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আর্থিক ব্যয়টা বিবেচনা করতে হবে। যেটার আর্থিক ব্যয় কম সেটা নির্বাচন করতে হবে। ইনপুট আউটপুট অপারেশনগুলির সংখ্যার ক্ষেত্রে পারফরমেন্সের প্রয়োজনীয়তা, অর্থাৎ রেড সিস্টেম এস্টাবলিশ করার ক্ষেত্রে যদি ইনপুট আউটপুটের সংখ্যা বৃদ্ধি পায় এবং তার কারণে যদি পারফরমেন্স হ্রাস পায় সেই জিনিসগুলো বিবেচনা করতে হবে। ডিস্ক ব্যর্থতার ক্ষেত্রে কর্মক্ষমতা পরিমাপ করা, অর্থাৎ কোনো কারণে ডিস্ক ব্যর্থ হয়ে গেলে সেটা রিকভার করতে কর্মক্ষমতা হ্রাস বৃদ্ধি পরিমাপ করতে হবে। ব্যর্থ ডিস্কে ডাটা যখন
কোনো নতুন ডিস্কে প্রতিস্থাপন করা হয় তখন কর্মক্ষমতা পরিমাপ করা, অর্থাৎ প্রতিস্থাপনের সময় কাউন্ট করা। অর্থাৎ এই যে প্রতিস্থাপন করতে সময় ব্যয় সেটা কাউন্ট করে দেখা যে বেশি বা কম হচ্ছে কিনা। উপরোক্ত সমস্ত কারণকে সামনে রেখে রেট সিস্টেম ডিজাইনাররা যথাযথভাবে রেট স্তর নির্বাচন করে থাকে। অর্থাৎ রেট সিস্টেম ডিজাইনার আলাদা একটি গ্রুপ যারা কিনা যথাযথ রেট স্তর নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। এটির কারণ হলো ডিজাইনাররা অর্থাৎ রেট ডিজাইনাররা তাদের প্রয়োজনে সহজেই উপযুক্ত রেট স্তর নির্বাচন করতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।